সো হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক ভয় থাকে, অনেক কনফিউশন থাকে এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেকেই আমরা স্কিপ করে থাকি। বাট এই চ্যাপ্টার থেকে যদি তুমি আমাকে প্রশ্ন করো ভাইয়া যে সবচেয়ে ইম্পোর্টেন্ট কোন উপপাদ্যগুলা বা থিওরিগুলা তোমাকে পড়তে হবে, তাহলে তার মধ্যে ১ নাম্বারে আমি যে নামটা দিব সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের থিওরেম বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা। এবং এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত নিয়ে কিন্তু আমাদের প্রচুর এমসিকিউ সলভ করতে হয়। তো চলো আজকে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা শিখে ফেলি। এই উপপাদ্যটা বলতেছে একটা ত্রিভুজ আমরা নিব, ভালো কথা। ত্রিভুজের নাম দিই এবিসি। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু, আবার বলি এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা ধরো এবি আর এসি বাহুটা নিলাম, হ্যাঁ। তাহলে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এবি স্কোয়ার আর এসি স্কোয়ার। এতক্ষণ তো শিখতেছিলাম এগুলো। আচ্ছা, ক্ষেত্রফলের সমষ্টি মানে সাম, তাই না? যে কোনো দুইটা সাইড নিলাম, তাদের উপর ক্ষেত্রফল নিলাম, মানে তাদেরকে একটা বর্গের এক বাহু কনসিডার করে আমরা ক্ষেত্রফল বা এরিয়া নিলাম এবং ওদের সাম বা সমষ্টি নিলাম, হ্যাঁ। তৃতীয় বাহু মানে কি? বাহু তো ত্রিভুজের সাইড বা বাহু তো তিনটা থাকে, তো দুইটার উপর তো নিয়ে ফেলছে, রাইট? তাহলে অবশিষ্ট বাহু, তৃতীয় বাহু আমাদের কে আছে? আমরা বিসি নিলাম। তো তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক নিতে হবে আমাদের। তার মানে কি করতে হবে? একটা মধ্যমা বা মিডিয়ান আঁকতে হবে, তাই না? আমাদের একটা মধ্যমা বা মিডিয়ান আঁকতে হবে। মধ্যবিন্দু কোথায় আছে? এই মোটামুটি এই জায়গাটাতে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ধরো মধ্যমা ডি বিন্দু। তাহলে ধরো আমরা অর্ধেক ধরলাম বিডি, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা যে কোনো অর্ধেক ধরতে পারি, তাই না? আমরা বিডি ধরতে পারি, আমরা সিডি ধরতে পারি। আমি ধরলাম বিডি, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বিডি স্কোয়ার নিলে যেই কথা, সিডি স্কোয়ার নিলে একই কথা। কেন? কারণ বিডি আর সিডি তো সেম, অর্ধেক না? ডি তো মিড পয়েন্ট, মধ্যবিন্দু। তাহলে বিডি আর সিডি তো একই কথা। বিডি স্কোয়ার লেখো, সিডি স্কোয়ার লেখো, চেঞ্জ হচ্ছে না কোনো কিছু। ওকে, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওকে নিলাম বিডি স্কোয়ার এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, মানে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত বা বাইসেক্ট করছে কি এই মধ্যমা বা মিডিয়ান, না? মিডিয়ান মানে কি? একটা বাহুর বিপরীত শীর্ষ বা ভার্টেক্স থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন বা সরলরেখা আঁকি যেটা ওই বাহুটার মধ্যবিন্দু বা মিড পয়েন্টে টাচ করে, তাই না? আরেক মাথা থেকে এক বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখা আঁকবো, শেষ। এটাই মধ্যমা। সেই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এই যে সমষ্টি, তাই যোগ দিলাম সমষ্টির দ্বিগুণ। এই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। মানে যে কোনো দুই বাহুর উপর স্কোয়ার করব এবং অবশিষ্ট যে বাহুটা থাকবে ওইটার অর্ধেকটা নিব, ওইটার অর্ধেকের উপর স্কোয়ার করব এবং ওকে যে অর্ধেক করছে তার স্কোয়ারের 2 গুণের সমান। যে কোনো দুই বাহু স্কোয়ার যোগ ইকুয়াল টু আরেকটা যে বাহু আছে তার অর্ধেক, তার স্কোয়ার যোগ তাকে যে অর্ধেক করছে তার স্কোয়ার ইন্টু 2। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আই হোপ বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। এখন বিশেষ নির্বাচন লিখতে পারবো না? যে কোনো ত্রিভুজ এবিসি নিলাম, তারপর এবিসির উপরে আমরা কি করলাম? বিসি বাহুর উপর এ বিন্দু বা ভার্টেক্স এ থেকে আমরা একটা কি করলাম? মধ্যমা বা মিডিয়ান ড্র করলাম। ফলে বিডি ইকুয়াল টু সিডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে এটা। ওকে, এখন একটা কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তো কোনোভাবেই 90 ডিগ্রি না। 90 ডিগ্রি কখন হইতো জানো? একটা ত্রিভুজের একটা মিডিয়ান 90 ডিগ্রি হয় যখন এটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, তখন হয়। আমরা তো এটাকে তিনটা বাহু সমান করে আঁকছি না, মোস্টলি আমরা সমান করে আঁকবো না। 99% কেস আমরা সমান করে আঁকবো না, সেটা কখনোই 90 ডিগ্রি হবে না। আর আমি তো 90 ডিগ্রি মাপ দিয়েও আঁকি না, তাই না? লম্বও তো আঁকি। তো 90 ডিগ্রি না আঁকলে এটা একটু তেরা বাঁকা, তাই না? তাহলে একটা কোণ অবশ্যই 90 এর চেয়ে বড় হবে, একটা ছোট হবে, কারণ দুইটার যোগফল তো 180। আমরা ধরে নিব যে ধরলাম এটা একটু বড় দেখাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের বড় মানে স্থূলকোণ এবং এটা হচ্ছে আমাদের ছোট, দ্যাট মিন সূক্ষ্মকোণ। ঠিক আছে? ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ যেহেতু পাইছি, তাহলে আমরা কি ইউজ করব? ওই যে পিথাগোরাসের এক্সটেনশনটা আমরা ইউজ করব, পিথাগোরাসের এক্সটেনশনটা। ঠিক আছে, চলো ইউজ করি। প্রথমে আমরা ত্রিভুজ নিলাম, লেটস সে এবিডি। এবিডি এ অ্যাঙ্গেল এ ডিবি, মানে এডিবি মিন্স এই পাশটা, এটা কি একটা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? আরে চোখের মধ্যে কি জানি গেল রে। আহা, ওকে, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হইলে আমরা বলতে পারি এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, মানে এখন পিথাগোরাসের উপপাদ্য লিখবা। এটা ধরো তোমার থিটা এ 90 ডিগ্রিটা, ওটা বিপরীত বাহু, এটা অতিভুজ চিন্তা করো। তাহলে কি লিখতে পারবা? এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার।
এখন উপপাদ্যটা কি ছিল? এডি আর বিডির মধ্যে যে কোনো একটা নিবা এবং অপরটা লম্ব বিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন ড্র করবা। তো আমরা বিডি নিলাম, তাহলে এটা যেহেতু সূক্ষ্ম কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল ছোট তাই মাইনাস হবে। হ্যাঁ, এটা এভাবে মনে রাখবে, এখানে প্লাস না মাইনাস এটা মনে রাখবা। সো -2 ইন্টু আমরা নিলাম ধরো বিডি এবং বিডির উপর এডি এর লম্ব বিক্ষেপ। তাহলে এডি কোনটা? এটা, তাহলে এটা লম্ব বিক্ষেপ কি হবে? এই ধরো এরকম কিছু একটা হবে। বেশি ছোট হয়ে গেছে। ওকে, ধরলাম এটা ই বিন্দু। তোমরা হচ্ছে এটা এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ত্রিভুজটা একটু ওই পাশে হেলায় রাখবা। মানে কই এটা পেজ ছিল না। এই যে ত্রিভুজটা একটু বাঁকা করে আঁকবা, এরকম করে আঁকার ট্রাই করবা। তাহলে ধরো মধ্যমাটা এই জায়গায় হবে, এটা ধরো এরকম করে দিতে পারবা আর কি। বুঝছো, বইয়ের মধ্যে একটু বাঁকা আছে, আমি তো বোধহয় যে ফিগার দিয়ে ড্র করে ফেলছি ছোট হয়ে গেছে আর কি। যাই হোক, তা আমরা এক কাজ করি, লম্ব বিক্ষেপটা আমাদের বোঝার সুবিধাতে একটু বাঁকা করেই নিই। তুমি ধরে নিচ্ছি আমি এটা লম্ব, যেহেতু আমরা থিওরেম করতেছি সেটা এত অ্যাকুরেট হওয়ার দরকার নাই আসলে। ওকে, অত অ্যাকুরেট হওয়ার আমাদের কোনো দরকার নাই। ধরলাম এটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে, ধরলাম এটা লম্ব, ধরে নিলাম আমরা একটা লম্ব বিক্ষেপ ড্র করছি। কার লম্ব বিক্ষেপ? বিডি এর উপর এডি বাহুর লম্ব বিক্ষেপ, মানে এই পাশে লম্ব এই পাশে লম্ব, সো এই ইডিটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ, তাই না? অর্থোগোনাল প্রজেকশন ইনটু ইডি। ঠিক আছে, এখন আমরা ওই পাশে ত্রিভুজটা নেই, দ্যাট মিন্স ওই পাশেরটা, সেটা কি? এটা যেহেতু আমরা 90 এর চেয়ে ছোট সূক্ষ্ম কোণ ধরছি একই, তাহলে এটা কি হবে? অবটিউস বা স্থূল কোণ, তাই না, বড় কোণ। তাহলে অ্যাঙ্গেল এডিসি, তাহলে এডিসি আমরা কি পাবো? এডিসি এ কোন কোনটা স্থূল কোণ বা অবটিউস অ্যাঙ্গেল? সেটা হচ্ছে এডিসি, রাইট? স্থূল কোণ, মোটা আর কি, অবটিউস। তাহলে অবটিউস হলে কি হবে? এগেন পিথাগোরাসের উপপাদ্য, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, সো আমরা লিখবো এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার মাইনাস, সরি এখানে কি মাইনাস দিব? না, কেন? কারণ এটা হচ্ছে স্থূল কোণ, মোটা, তার মানে বড়, তার মানে কি হবে? প্লাস হবে। হ্যাঁ, এভাবে মনে রাখবে, প্লাস হয় না মাইনাস হয়। তাহলে 2 থাকে, এডি আর সিডির মধ্যে যে কোনো একটা বাহু নিব, আমরা অবভিয়াসলি সিডি কে নিব এবং সিডির উপর অঙ্কিত কি? লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? এডি এর। এখন সিডির উপর তো এডি এর লম্ব বিক্ষেপ পড়বে না, ওর বর্ধিত, মনে আছে আমরা একটু এক্সটেন্ড করে নিছিলাম, আমি তোমাকে একটু দেখাই। এই যে আমরা এই বাহুটা নিছিলাম এসি এবং এই বর্ধিতাংশ বা এক্সটেনশনের উপরে লম্ব বিক্ষেপটা আসছিল, কারণ এখান থেকে লম্ব আঁকতে হলে জায়গা হচ্ছিল না, তাই না? তো এখানেও দেখো আমাদের ত্রিভুজ কিন্তু এইটা, তাই না? ত্রিভুজ হচ্ছে আমাদের এতটুকু। সো আমি যেহেতু এই বাহুটা আর এই বাহুটার উপর লম্ব বিক্ষেপ আঁকতে চাই, সো এটা তো লম্ব বিক্ষেপ আঁকলে তো এরকম হবে, তাই না? কারণ এটাও তো লম্বই, এই বাহুটা তো লম্বই বেসিক্যালি, তাই না? সো আমাদের এই সিডি বাহুটার এক্সটেনশন, এটা তো বেসিক্যালি এটার এক্সটেনশনই, তাই না? এখানে লম্ব বিক্ষেপ হবে, তাই লম্ব বিক্ষেপের দৈর্ঘ্যটা কি হবে? এই যে এতটুকু ইডি। ওকে, তাহলে আমরা লিখতে পারবো ইডি। ঠিক আছে, এখন আমরা দুইটা সমীকরণ পাইলাম, আমরা যোগ বিয়োগ গুণ বা কি করব? কোশ্চেনে দেখো এখানে যোগ আছে, আমি এবি পাইছি এসি পাইছি, সো আমি কি করব? যোগ করব। ভেরি সিম্পল, তাই না? তা আমি একবারেই যোগটা করব, তার আগে আমি তোমাকে কিছু জিনিস দেখায় দিই। যেমন আমরা এবি আর এসি যখন আমরা 1 + 2 করব, তখন আমরা এবি স্কয়ার যোগ এসি স্কয়ার পেয়ে যাব। মানে আমাদের লেফট সাইডটা মিলে গেছে। রাইট সাইডে দেখো এডি আর এডি যোগ করলে কি পাবো? 2AD স্কয়ার, তাই না? বিডি আর সিডির মধ্যে খেয়াল করো, সিডি কতটুকু ভাইয়া? সিডি হচ্ছে এইটুকু, বিডি হচ্ছে এইটুকু। এখন মনে আছে এই ডি বিন্দুটা কি ছিল? এটা এডিটা মধ্যমা মিডিয়ান ছিল না? তাহলে এইটা আর এটা দৈর্ঘ্য সমান না? সো আমার বিডি যেই কথা, আমার সিডি একই কথা। এখন প্রশ্নে যেহেতু আমি বিডি লিখছি, তো আমি সিডির পরিবর্তে কি লিখতে পারি? বিডি লিখতে পারি না? মানে আমি একবারেই করতেছি। হ্যাঁ, তুমি 2 লাইন করবে, এখানে লিখবা পুরাটা, এটা যোগ এটা লিখবা, দেন পরের লাইনে গিয়ে লিখবা যে সিডি আর বিডি একই কথা, তো সিডি স্কয়ারের পরিবর্তে আমরা বিডি স্কয়ার লিখতে পারি। তো বেসিক্যালি ইটস বিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা এখানে 2BD স্কয়ার লিখতে পারি। না বুঝলে একটু রিওয়াইন্ড করে দেখে নাও, বাট না বুঝার কিছু নাই। সিডি আর বিডি দৈর্ঘ্য তো একই, তো সিডির পরিবর্তে কি আমরা বিডি স্কয়ার লিখতে পারি না? পারি। তাহলে বিডি স্কয়ারের এখানে একটা বিডি স্কয়ার আছে, হলো কত? 2BD স্কয়ার। বিডি কেন লিখছি? কারণ আমি প্রশ্নে বিডি লিখছি। আমি যদি সিডি নিতাম, আমি যদি এখানে বিডির পরিবর্তে সিডি নিতাম, তাহলে এই বিডি কে চেঞ্জ করে সিডি লিখতাম, কারণ দুই তো সমান, সো কাকে নিচ্ছ ডাজন্ট রিয়েলি ম্যাটার আর কি। ওকে, এবং এখানে খেয়াল করো, এখানে ইডি আছে, এখানে ইডি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে বিডি আছে, এখানে সিডি আছে। সিডি কে আমরা কি বিডি লিখতে পারি না? কেন? ওই একই কথা, ডি যেহেতু মধ্যবিন্দু, সিডি আর বিডি দৈর্ঘ্য সমান, তার মানে এটা কাটা যায় না? এটা বেসিক্যালি পুরোটা সেম না? এটা প্লাস আর এটা মাইনাস, যেহেতু যোগ করছি সো কাটা যাবে। আলটিমেটলি এটা রয়ে যায় না? এখান থেকে 2 টা কমন নিলে কি ম্যাথ মিলে গেল না? কত সোজা দেখছো অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা, তাই না? আই হোপ আমরা সবাই অ্যাপোলোনিয়াস উপপাদ্য বুঝছি। অ্যাপোলোনিয়াস উপপাদ্য বেসিক্যালি কিছুই না,
এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের যে কোনো দুই বাহু, হ্যাঁ? যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তার যে বাহুটা তুমি নেও নাই, তার মধ্যবিন্দু বা মধ্যমা যেটা আছে, সেটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই অর্ধেকের যেকোনো একটা ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। তার মানে AB² + AC² সমান 2 ইনটু AD² মানে যে মধ্যমাটা, BD² অথবা CD² যেটা লেখো আরকি। আর প্রমাণের জন্য আমাকে জাস্ট একটা অর্থগোনাল প্রজেকশন নিতে হয়। এটুকুই। আর কোনো কাজ নাই। বুঝতে পেরেছো? আই হোপ বুঝতে পারছো। সোজা জিনিস। তাই না? এবং এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা কিন্তু পরীক্ষায় আসে। সো এটাকে আমরা 3 স্টার কোয়েশ্চেন দিয়ে দিব। 5 স্টারে দিলাম যাও। এখন শুধু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পারলে কি তুমি চ্যাপ্টার 3 কমপ্লিটলি পারবা? না, তোমাকে তার জন্য পুরা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সকল কিছু পড়তে হবে। সো আমি কিন্তু এমন একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি যেখানে এই চ্যাপ্টারে যত কিছু আছে ইম্পর্টেন্ট বলো, মোটামুটি ইম্পর্টেন্ট বলো এবং এটার সকল এমসিকিউ বলে থাকো সবকিছু আমি সলভ করেছি একটা ক্লাসের মধ্যে। সো এই ক্লাসটা একটু বড়, প্রায় 4 ঘন্টার মতো সময়। সো এই ক্লাসটা যদি তুমি সময় নিয়ে করতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো টেনশন থাকবে না। সো চ্যাপ্টারটার ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে করে ফেলতে পারো। এবং তার পাশে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এসএসসি 27 ব্যাচের আছো তাদের জন্য কিন্তু ভাইয়ার একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে, যেই কোর্সে আমি কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের একদম A to Z সকল চ্যাপ্টার কিন্তু আমি পড়ায় দিব। এবং এই কোর্সটা কমপ্লিট করার মাধ্যমেই কিন্তু তোমার ম্যাথের যেই দুর্বলতাগুলো আছে সবগুলা কাটায় উঠাতে পারবা তুমি। এবং কোর্স নিয়ে সামনেও আরও অনেক কথাবার্তা আসবে, বাট যারা ভাইয়ার ক্লাস অনেক দিন ধরে করতেছো তাদের কাছে আসলে বলার কিছু নেই। সো তুমি চাইলে কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো, এখন কিছু ডিসকাউন্টও চলতেছে। সো কমেন্টে আমি কোর্সের লিঙ্কটাও দিয়ে দিব। সো তুমি চাইলে কোর্সটা দেখে আসতে পারো। অ্যান্ড যদি আমার ক্লাস এতদিন করে থাকো ভালো লেগে থাকে তাহলে কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।